ছুটে চলেছি আমি কোন দিকে, সময় হাই তোলে, পৌষের পালা শেষ, মুখিয়ে মাখন মাঘ মাস। নামের জমা মালা জপে দিদিমা, ঘুরে মালা চক্রাকারে। ও দিদি, খুব ব্যস্ত ভাই, আসবে কিনা ও জানি না ছাই, তাই দুশ্চিন্তা। ওই চলেছে আজ নিঃশব্দে কোনো এক পথিক। হ্যাঁ, এভাবে প্রতিদিনই ৩-৪ লক্ষ মানুষ তো এই পৃথিবীকে বিদায় জানায়। চলে প্রতিদিন জন্ম মৃত্যুর এভাবেই দুই মিছিল। এই আজ আজ আমি তো সূর্য দেখছি, নতুন একটি দিনের আমি আজ নতুনই উচিত উল্লাস, আনন্দ গান গাওয়া, সবার মঙ্গল চাওয়া। আজ কোনো আত্মীয় আপনের অপমৃত্যু কিংবা মৃত্যুর নেই কোনো দুঃসংবাদ। এও কি কম আনন্দের খোরাক? আজকের দিনের এই যে খুশি, এ তো আজ দুঃখ ধারা। এই তো আজ বেশ বেঁচে আছি, মিথ্যা হয়েছে এখন গতকাল। আজ সে অতীত, অজানা তো আগামীকাল। অসার অসার আমাদের আগে পিছে দুর্ভাবনা। আমি আজীবন দ্রষ্টা, আমি কেবলই সর্বদাই বর্তমান, বর্তমান খুশি হওয়া। প্রতিটি জীবনে চলে যোগ গুণ ভাগ, শেষ পর্যায়ের মণ্ডলাকার একটি শূন্য সত্য হয়। বড় কে? বলি বড় কে বা? আদপে আমরা কেউই বড় নয়, তবে কি ছোট? তাও না। প্রত্যেকেই সমান ও পরিপূরক। শিক্ষকের ছাত্র, উকিলের মক্কেল, নেতার জনতা, ভক্তের ভগবান, উভয়ই সমগুণমান। সমান, সবাই সমতুল্য। বিভিন্ন ধারা হলেও একই সে জল। জীবন সত্যই অনন্ত। চলমান আসরে আসরে আমাদের পুতুল নাচ, আলোয় ছায়ায় বুক ফেরা বারবার। কেবল ঢং ঢং বদল সেই সার। চিনি না, কাউকেই চিনি না। ভুল কথা, ঠিক চিনি, সংস্কার বোঝায়। তুমি আসলে মেকি না খাঁটি। পোশাক যতই বদল হোক, প্রকৃতি বুঝিয়ে দেবে পিতলা কি করে খাতির। সাহিত্য আদৌ মাকাল ফল নয়, বহু বহু জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুশীলনের সঞ্চিত ফসল। তাই এইসব বুদবুদ কাগজে ফুটে অনুভবে। জিজ্ঞেস করলাম, দাদা 5 কিলো চন্দ্রমুখী আলু হবে? না। আরে, আপনি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, আপনার কাছে হবে না তো মানে? বিশিষ্ট ব্যবসায়ী। আজকাল তো মাঠে ঘাটে বিশিষ্টের ছড়াছড়ি। বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, কালে কালে আরও দেখব বা কত। আপনি এই বাজারে কি বিশিষ্ট ব্যবসায়ী নয়? দেখুন, আজকাল এসব বাজারি ভাষা, হেঁটো কথা, লোকে শোনে বুঝে চালাকি সব, গাধা বাবা ফুল। আরে মশাই, লোকে কি বোঝে? সমাজের আজীবন অনিষ্ট করে শেষে এই বিশিষ্ট সাজতে চাওয়া মানে কি জানেন? না। কি? আর এক পরিশুদ্ধ স্থানকে কলুষিত করার ধান্দা ছাড়ার অন্য কিছু নয়। আপনি কিছু বুঝলেন? করেন তো আলুর ব্যবসা, এসব আপনি বোঝেন কি করে? বুঝি। আরে, এই আলুর ব্যবসা করি বলেই তো এখানে সমাজের সব শ্রেণীর লোককে আসতে হয়। তাই বুঝি কোন আলুর কোথায় দোষ। এক আলুর পচন ধরলে বস্তাই নষ্ট হয় কালে, তেমনি সমাজ নষ্ট হয় ঠিক আপনাদের মতন বিশিষ্ট লোকের কথা বলার জন্য। আমার জন্য কেন? আবার বলছি আপনাদের মতন ধান্দাবাজ মানুষদের জন্য। বলেন কি? আচ্ছা, আপনি ভালো চাকরি করতেন না? হ্যাঁ, ভালো চাকরি তো করতামই, এখন তো আর নেই, তাই চাকরি শেষ। একবার ঢুকে পড়েছেন আপনি একটি ছুতো ধরে লেখার জগতে। এটি আর একটি নতুন ধান্দা। ওই সব বিশেষণ চাই কেবল আপনার, আমার ওসবে আদৌ প্রয়োজন নেই। শেষে আঘাতটা দেখছি আমাকেই দিলেন। তা দেব না? যারা আজীবন একনিষ্ঠ যে কাজে, তারা তো ওই সব কই ভাবে না। কথায় আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে আজকাল কত জল। আবেগ নেই, ভাষা নেই, শুধু মতলব। হতে চায় কবি, লেখক। অহেতুক অপমান কিন্তু করলেন? মোটেও না, হেতু তো আছে। দেখুন, ওই সব বিশেষণ শুনলে কিংবা পড়লে আমি বিভীষণের দাদা বনে যাই। হ্যাঁ, অন্যত্র দেখুন, পাঞ্জাব চন্দ্রমুখী বলে বিশিষ্ট ব্যবসায়ীরা বেচে। তুহু। সুভদ্রবাবু জিজ্ঞাসা করলেন, মশাই, আপনি লিখে লিখে
যতই ফাটিয়ে ফেলুন তবু কবি সাহিত্যিক হতে আর পারছেনই না। কেন কেন এই কথা বলছেন? দূর মশাই, আপনার তেমন তো কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো তকমাই নেই। আজকাল যেখানেই যান ডিগ্রি, পিএইচডি এসব চাই, আছে না? তাহলে লেখালেখি বন্ধ করুন, ওসব চটচাপা দিন। বলি, লালনের কতগুলো তকমা ছিল, জয়দেব কিংবা রামকৃষ্ণদেবের। মশাই, এই যুগটা মিডিয়ার, এ আপনি বুঝছেন না কেন? ওদের পিছনে দৌড় লাগান, যারা নাম করেছে তাদের পিছনে ঘুরঘুর করুন। থামুন তো মশাই, এরা উভয়েই আপনি তো। বুঝে দেখুন তো, ল্যাংটা কে কাকে কার প্যান্ট পরায় তার ঠিক ঠিকানা নেই। আহা, বুঝছেন না কেন? এটা বিজ্ঞাপনের যুগ। ছবি ছাপুন, আপনি কে তা ঘষে ময়দানে 5 জায়গায় দেখান, নাম ছাপুন। তা তো ভালোই বলেছেন, কলের তোড় বোঝেন না। পৃথিবীতে সবার নাম আর ওই পদ্ম দুটি মহাধাক্কা দিয়ে কেড়ে নেবে ন্যায় সময়। কেড়ে নেবে কেন? পৃথিবীর ওই তো দুটি মাত্র সম্পদ, নাম আর পদ। ও দুটি পর্যায়ক্রমে মহাধাক্কা দিয়ে কেড়ে নেবে। আহা, কেন কেড়ে নেবে? ওই তো বললাম, এই পৃথিবীর অন্য কিছু তো মানুষের জন্য এখানে নেই। কবি চলে গেলে ওই তকমা আর এক কবির গলায় ঝুলবে। ম্যানেজার মানুষটি সরে গেলে অন্যজন ওই পদে এমনই সাময়িক বসবে, শেষমেশ যার সম্পদ তারই থাকে। আচ্ছা, বুঝলাম, তবে আমি যে কে তা 5 জনে জানবে না, জানাবো না? বাতুলতা, আমাদের কেউ নিজেই জানি না আমি কে, অথচ আমার হাত, আমার পা এসব বোঝা যায়। এই আমি কে, এটি সম্পূর্ণ অধরা। অধরা তার মানে আমি কিছুই আমার মধ্যে সত্যি নেই? আছে, আছে, অবশ্যই আছে। আমি কোথায়? তিনিই আসলে আমি রূপে আছেন। তিনি শরীরে থাকেন অথচ অশরীরী। তিনি অনবস্থিত আবার অবশ্যই অবস্থিত। তিনি অতি নিকটে আবার ভ্রমণ করেন সর্বত্র। শুয়ে থাকেন তিনি অথচ অবাধ বিচরণ তার। আপনি যে কিছুটা পাগল মানে ছিটাল আছেন। কি বললেন? বলছি, আপনি কি ছিটগ্রস্ত? হয়তো তাই, তবে আমি আদপে এই আমি কিন্তু নই। তাহলে তাহলে ওই উপাধিবিহীন, পিএইচডিবিহীন মহাকালের মহান সাহিত্যিক কৃষ্ণের ভাষায় বলতে হয়, না হং না হং তুহু তুহু। অর্থাৎ আমি নই, কেবল তুমি, তুমি। সময় এসেছে। বাড়িতে বসে এক কবি গরম চায়ে চুমুক দিয়ে আমাকেই হঠাৎ তার জিজ্ঞাসা, দাদা, আপনি লেখেন আর আমিও কবি, লিখি, উদ্দেশ্য তো এক। এক বলতে মানে আমরা সমাজ পরিবর্তনের জন্য তো ভাবনা চিন্তা করে লিখি। কি জানি, তবে আমি কিন্তু ব্যতিক্রম। সে কি, কেন? আমি লিখি ভাই এক সমাজে, এই সমাজে মাত্র একটি মানুষ আপাতত কীভাবে প্রকৃত মানুষ হতে পারে, ঠিক সেই জন্য। মাত্র চান একটি মানুষ? বলেন কি, তিনি আবার কে? এই যাকে আপনি দেখছেন। আমি নিজেকে মানুষ করার চেষ্টা করছি। সে কি, কবি সাহিত্যিক এরা তো মানুষই, সমাজ সংস্কারক। তা ঠিক, তবে যতক্ষণ নিজেকে না সঠিক সংস্কার করি, ওই সব কথা আমার নিকট মেকি, তোতা পাখির বলিয়া আওড়ানোর মতন। আচ্ছা, আপনার সাহিত্য কি এই কথা বলছে? আমি বুঝি সাহিত্য সত্যকে অনুধাবন করতে শেখায়। ঠিক আছে, এতদিনে আপনি অনুধাবন বা করতে পেরেছেন কি? যে চেয়ারে কবি সাহিত্যিক এদের বসা উচিত ছিল, ঠিক সেই চেয়ারে দেখি অনভিজ্ঞ নেতা, মন্ত্রী, আমলা, এমনকি গ্রাম প্রধান প্রভৃতি কবি সাহিত্যিক অসহায়ভাবে হাই তোলে। অথচ উল্টো ছবিটা হওয়া উচিত নয় কি? ভাববার বিষয়। কিন্তু এসব হচ্ছে না বা কেন? কারণই বা কি? একটি কারণ, ওই এক রোগ সবাইকে যা আজকাল গ্রাস করেছে। কি? লোভ লালসা। লোভ লালসা ওই দুটি সবাইকে নিচে নামায়। এটি শরীর থেকে যতদিন ছেদ না করতে পারবো ততদিন আর কারোর তকমা লাগবে না। সেদিন আর কারোর তকমা লাগবে না, উঁচা নিচা এসব ভাববো না, নিজেকে নিজেই সম্ভাষণ করব। পানিগ্রাহী, হ্যাঁ, তুমি সত্যিই সাহিত্যিক। বুঝলাম, সেটি আপাতত আপনি
কতদিনই অনুমান করবেন এবং কিভাবে? এই নিজের লেখালেখির ভেতর দিয়ে, সত্যকে অনুধাবনের মধ্য দিয়ে। আপনি তো খুব ভালোই লেখেন। আশ্চর্য! নেতা মন্ত্রী তো ভালোই বক্তব্য রাখেন, ওদের কথায় একটি বর্ণ আজকাল কেউ শোনে না। তা একদম সত্যি কথা। কারণ সমাজ চায় আগে একজন পরিশুদ্ধ মানুষ। সে না হয় বুঝলাম, কিন্তু এই পরিশুদ্ধ মানুষ তাহলে প্রথম গড়বে কে? কেন এই কবি সাহিত্যিক? এরা ত্রিকালজ্ঞ, সত্যদ্রষ্টা। এনাদের এটি নৈতিক কর্তব্য, দায়িত্ব। আচ্ছা, আজকাল কি কবি সাহিত্যিক এদের অভাব? কোনো কালেই তো ছিল না। তবে তবে ভালো লিখলেও তো হবে না। সমাজের সজাগ চোখ, যে আধার থেকে শব্দগুলো আজকাল বেরোচ্ছে, সমাজ যাচাই করে দেখে নিচ্ছে সব। কি যা থেকে বেরোচ্ছে সেসব কলমে কি লোভ লালসার কালিপূর্ণ, নাকি ঠিক ঠিক পরিশুদ্ধ, পবিত্র ও পরিচ্ছন্ন? মরে বাঁচি, থাকবো না তোর দেশে। বুঝেছি এদেশে দুঃখ আছে, আছে তোর বয়েই গেছে। খাটি আট খাই, কর্তা ভজাতে আমি নেই। আসতে কি আমি চাই, এনেছিস তো জোর করে। এক প্রকার সেদে সেদে অবশেষে দিলি পাঁকে ঠেলে। হাঁটু কাদা হোড়, কার কাছে বল করি হাত জোড়? এরা যা সব তোর কর্মচারী, ইচ্ছে করে পেছনে জোড়া লাথি মারি। অসভ্য বর্বর ইতর, বাঁশের চেয়ে কঞ্চি দর। দরকার নেই মোর এখানে কোনো কিচ্ছু, ছাড় না তুই, আমি মরেই বাঁচি। গহ্বর, আমি এ কোন গহ্বরের দিকে হেঁটে যাই পা পা। বেনু কাকা বলে, বাঁ হাত কেন পকেটে তোর, এ কি অভ্যাস? ও সে মাঝে 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 বাঁ হাতের কারবারের সাথে তুই যে জড়িভূত তা পরিষ্কার। নির্বাক চোখ, পায়ে স্পর্শ আত্মীয়ের, দাদা মেয়ের পাকা দেখা। তুমি কথা না বললে কি আর বলবে, বাড়িতে যেতেই হবে। মুখ তুলি, মাকড়সা জাল বনে, ক্ষুদ্র প্রাণীর শেষ রক্তবিন্দু তার চাই চাই। সবুজ কুমড়ো গাছে হলুদ ফুল, মৌমাছি সে প্রায় হাত গুনতি, বাকি সব নাশক পোকা পরিবার। বৃন্ত থেকে খসে খসে যাওয়ার সম্ভাবনা, অলক্ষ্যে চলে যায় কচি কচি তাজা তরুণ প্রাণ সব দেখি। ও দাদা, কি আপনার মুখ যেন বেজায় বিরক্তি ভাব। দেখছিস ব্যাগ হাতে, বাজার, মাছের দোকান। ওখানে ঝুঁকে পড়ি, হাসে মস্ত মোটি হাতে, সামনে সোজা দাঁড়িয়ে খদ্দের, চকচকে মানুষ, নিচে ঝকঝকে ভেজাল কাতলা রুই মাছ। বুঝি মানুষই এ গ্রহের একমাত্র জীব যে সবাইকে কাটতে পারে, ফালা ফালা করে করতে পারে নির্দ্বিধায়। দাদা, এই অসময়ে দেখুন টাটকা চিংড়ি মাছ লাফাচ্ছে এখনো। দেখি বার দুই চলের ঝাপটা দিয়ে ক্রমশ ওজন বাড়াইব। আরে কি দাম? আপনার কাছে কি বেশি করে নেব? ওই 500-600 হবে প্রায়, পাল্লায় তুলে দিত। আশ্চর্য ভাবি, আজকাল সরল প্রশ্নে সোজাসুজি উত্তর দেওয়া বুঝি এই অসভ্যতা। আরে কিলো কত করে? আর মোটেও বেশি নেব না দাদা। আরে হরি, তুই পাল্লায় তুল না, কেনা দামটাই দেবেন। আচ্ছা, দামটা বললে এখন কি হয়? আরে দামে আটকাবে না, দেখি কতখানি হয়, আপনাকে কেন ঠকাবো। পরে কি আর আসবেন? প্রেসারের ওষুধ আজ শেষ। আমি ভাবি এ কোন গহ্বরের দিকে আমি হেঁটে যাই পা পা। খোঁড়া পাখি, সকালে পাখিদের খাওয়া দিতে গিয়ে দেখি খোঁড়া পাখিটা খাওয়ার টেবিলে মুখ থুবড়ে। ওর একটি পা কোনো অজ্ঞাত কারণে হারিয়েছে কিনা জানি না, তবে প্রতিদিন একটু দেরি হলেই হয়। সকালে সে চলে যায়, আর তা সে বারবার শব্দ করে জানিয়ে দেয়। জলের কৃত্রিম জলাধারে মাঝে মাঝে ঠিক এমনি মুখ থুবড়ে যেত, এক পায়ে ব্যালেন্স করে উঠে যেত কোথায় তাও জানি না, তবে প্রতিদিন কমপক্ষে 12-10 তার দেখা মিলত। ওই জলাধারে চান ছাড়ত, রোদে এ পাখা ও পাখা শুকাতো, 5টা নাগাদ খাওয়া শেষ করে কোনো ক্রমে খুঁটে খেয়ে উড়ে যেত আশেপাশে তার কোনো গন্তব্যে। বোধ হয় ও সেই পাখিটি কি হবে যে গত বড় ঝড় ঝাপটায় দাপটে আলমারির তলায় আশ্রয় নিয়েছিল, জানি না। বার দুই শব্দ করলাম, কিন্তু আজ নড়ে না। শেষে হাত লাগিয়ে দেখি বেঁচে আর নেই। একটি দীর্ঘশ্বাসে ওর পালক আলতো কম্পিত হলো মাত্র। বুঝলাম ওদের সমাজে অনেকের কাছ থেকে অনেকে উপেক্ষিত ও লাঞ্ছিত হয়ে, অনেক ধকল সয়ে সয়ে অবশেষে উনি এই ভোরেই মুক্তি পেয়েছেন। জানি না
আবার তিনি এই নির্মম পৃথিবীতে এই অবস্থায় নামবেন কিনা, অথবা এটাই ওনার শেষ জন্ম হতে পারে। কবির কবিতা পড়ি, পাখির গানও শুনি, উভয়েই আমার কাছে সমান। কবিরও 2 পা হলেও আজ মনে হয় কবিদের 1টি পা। আমার এই পাখিটির মতন দুর্জন মানুষ দ্বারা দুর্যোগে হারা, যা নির্ভর করে সে সঠিক খাদ্য সংগ্রহ করতে পারে অথবা সুস্বাদু পানীয় করতে পারে পান। এই নির্দন পৃথিবী ছেড়ে কবির অন্য পাটি তো নির্ভর, যা সদা ভাবময়, যা নির্ভর করে গড়ে কবিতা, গায় গান, জগৎকে শেখায়। নিজের সবুজ জীবন সবুজ পাতার মতন ছেঁচে সে রসে সে কবিতার জন্ম দেয়। সে তো আমার কাছে ওই নিরীহ প্রিয় পাখিটির মতনই। ঝোপের ভিতর তাকে চুপি চুপি রেখে এলাম। পৃথিবীর কেউ তাকে আর জানলই না যে তিনি গান গাইতেন, জগতে জীবন শেখাতেন। অবহেলায় ধরণী ছেড়ে মর্মবেদনা নিয়ে তিনি চলেই গেলেন চুপিসারে। যেমন আঘাত গাঁগঞ্জে লেখক কবিরা এমনভাবে চুপি চুপি হারিয়ে যায়। নিজেকে বিনয়বাবু প্রশ্ন করলেন অতি বিনয়ে, দাদা একটি প্রশ্ন করি, বলুন। আপনি সবচেয়ে বেশি সম্মান করেন কি কবি সাহিত্যিকদের? না না, কেন? এই নিজেকে, তারপর বাবা মা শিক্ষক, পরে বাকি সব গুণীজনদের। নিজেকেই বলেন কি, কেন? আরে নিজের অস্তিত্ব যদি না থাকে তাহলে বাকিদের কি সম্মান জানানো সম্ভব? আমি তো মনে করি সবার উচ্চে নিজের স্থান দেওয়াটা সবারই উচিত। তাহলে তো বলবো অহমিকা বা আত্ম অহংকারের প্রকাশ। শুনুন, এটি কোনো অহংকার নয়, স্বাভাবিক ব্যাপার। নিজে কি তাহলে ঈশ্বরের সমান মনে করেন? আমার চোখে আপনিও ঈশ্বর। দোষ, কি করে এ কথা বললেন? ঈশ্বরের প্রকাশ আপনার ভেতর আছে বলে তাই। আমার ভেতর কই? আমি তো বুঝিনি। হনুমান তো বুঝতেন রাম অবতার। রাম যদি নিজে বুঝতেন তাহলে রাবণ সংহারে সেতু রচনা করতে হতো না। এই শালগ্রাম শিলা, তিনি কি এসব বোঝেন? ছাই পূজক বোঝে, ভক্ত এরা সব বোঝে। পাথরে ঠাকুর কেন নয়? কি করে? দেখুন, এই একটি 100 টাকার নোট তো? হ্যাঁ, এটি একটি কাগজ। এই সেম সাইজের একটি কাগজ দিয়ে কিছু জিনিস চাই, যদি দেবে? না। কেন না? কারণ যেমন সব কাগজ টাকা নয়, কিছু কাগজ টাকা, তেমনি সব নুড়ি নারায়ণ শিলা নয়, কিছু কিছু তা মানতে হয়। তাহলে শ্রদ্ধা সম্মানের দিক থেকে ঈশ্বরই বড়? না, বরং আমি বড়, কারণ আমি ঈশ্বরের আবিষ্কার করেছি। হিরে অনেক দামি, কিন্তু কয়লা খনি থেকে মানুষ তো আবিষ্কার করেছে। হীরক যত দামি হোক, তা সে কি নিজে আবিষ্কার করতে পারে? তার মানে ঘুরে ফিরে আপনি নিজেকে বড় বলে জাহির করেন। তাহলে আপনি কি বড়? যেহেতু আপনি শুধুমাত্র অধ্যাপক নয়, জ্ঞানী গুণী ও ধনী একজন মানুষ বলে, মানে এই অধমের চেয়ে? তর্কের খাতিরে অবশ্যই। এ তো আমার অহংকার, কারণ ওটি সবাই তো করতে পারে না। মোটেও না, এক বিন্দুও না। আপনার ওসব আছে যেমন অহংকার, আমারও ওসব আর কিছুই নেই। মানে এটিও আমার এক প্রকার অহংকার বই কি। প্রত্যেকের কাছে আমি বড়। কেমন করে? মানতে পারছি না। আপনার তো কিছুই নেই, সাদা চকখড়ি। ধবধবে ফর্সা বলে যেমন তার অহংকার, তেমনি ওই ব্ল্যাকবোর্ড সমান অহংকারের কিন্তু দাবিদার। আশ্চর্য হয় কেমন করে? ওই ব্ল্যাকবোর্ড না থাকলে চকের রূপ সে ফোটাবে কোথায়? যেমন কৃষ্ণের পাশে রাধার রূপের প্রকাশ। জানা উচিত ভগবান ভক্ত উভয়েই উভয়ের পরিপারক। তাহলে বাবা মাকে সম্মান জানাবেন কেন? সবই যদি সমান। কৃতজ্ঞতা ওই একটি শব্দের জন্য। তারাই তো সিঁড়ি, তাদের মাধ্যমে তো এখানে আমি এত সব দেখি শুনি, আবার তাদের থেকেও অধিক সম্মান দেই শিক্ষক অধ্যাপক এদের। কেন? কেন মানে বাবা মা জন্ম দিয়েছেন একটি মানুষ বাচ্চার মাত্র, যেমন গরু ছাগল পশু পাখি এরা দেয়। কিন্তু শিক্ষক অধ্যাপকগণ ওই মানুষ নামের বাচ্চাদের শিখিয়ে পড়িয়ে প্রকৃত মানুষের একটি নতুন রূপ বা রূপের জন্ম দেন। তাই বাবা মা অপেক্ষা ওনারা বেশি সম্মানীয়। তাহলে কবি সাহিত্যিক এরা কি কিছুই নয়? সবার উপর ওনাদের স্থান। শব্দব্রহ্ম, ওনারা প্রতিনিয়তই শব্দের ভেতর থাকেন, শব্দে বিচরণ করেন। সে অর্থে ওনারা প্রকৃত ব্রহ্মচারী।
সকল শুভর বীজ এই ভূমিতে রোপণ করে সবুজায়ন করে ওনারা সর্বদা সচেষ্ট। তাই ওনারা সবাই শ্রেষ্ঠ পূজনীয়। ভাবলে আগে নিজেকে উচ্চ সম্মান না দিয়ে কিছুতেই তা বলে আগে নিজেকে উচ্চ সম্মান না দিয়ে বাকিদের কিছুতেই নয়। সহজাত লেবেল দেওয়া আম গাছটি মনে ধরেছিল বেশ। সযত্নে তাকে স্থান দিলাম বাগানের উচ্চ স্থানে। আদর আপ্যায়ন শ্রদ্ধায় আমি বিন্দু খামতি আর রাখলাম না। ফল ফলল বছর 3, তা অতি যৎসামান্য গুটি কত। খরচের তুলনায় অনেক লোকসান বরং বলা চলে। তারপর দেখি একসময় হলুদ বিবর্ণ। বুঝলাম ভাঁড়ে মা ভবানী, ভাঁড়ার তার শূন্য। অবশেষে দেহ রাখল নিশ্চিহ্ন। ঝোপের আড়ালে অগচরে অন্যদিকে অনাদরে বাড়া একটি আম গাছ, ডাল ভাঙা মুকুল। আমাকে অবাক চোখের ওপর তির্যক হাসি ছুড়ল, যেন ব্যঙ্গ করল, ওই লেভেলে আর কিছু হয় না হে, আমি সহজাত। মানো কিংবা না মানো, এইটি আমার ধর্ম, আমি জন্মগত জাত। সম্বিত ফিরল দূর থেকে একটি সুরেলা গানে, লালন বলে মানুষ কি জাত, চিনলাম না তারে। আমি রূপে তিনি, সারা শরীর তন্ন তন্ন করে খুঁজে মরি আমি কে, তাকে আর পেলাম না। বুঝলাম তাহলে একমাত্র তুমিই শরীরে বিদ্যমান, তুমি এই আমি রূপে সর্বত্র। তাই তুমি প্রাণ, প্রাণ রূপে গাছ বলে আমি গাছ, ছাগল বলে ম্যাঁ আমি, গরু বলে হাম্মা আমি। আর যে এটি লিখেছে এখন বলছে সেই আমি লিখছি। যিনি কিছুক্ষণ পরে পড়বেন তিনি বলবেন আমি পড়েছি, যিনি সমালোচনা করবেন তিনি বলবেনই আমি বলছি। ভুল ধারণা, মানে চারিদিকে শুধু আমি আর তার আমিময়। তাহলে কি দাঁড়ালো? আমি রূপে তিনি, তার মানে তিনি কমন, তিনি ছাড়া আর কেউ নেই, কিছুই নেই। এক সেই তুমি তুমি, অথচ বহুরূপী বহুরূপী। পার্থক্য কেবল আধার। ঘট বাটি কলসি কে কাকে পুজো করতে পারে, এই শরীরে তিনিকে পুজো করলে সব পুজো। নিজেকে ছোট করলে তাকেই বলা হয় ছোট। অন্যকে হেয় মানেই তো নিজেকে হেয় প্রতিপন্ন করা। সুতরাং ঈশ্বর অন্য কিছুই নয়, ঈশ্বর আমি রূপে একমাত্র তুমি। ঈশ্বর মানেই ভালোবাসা। সবাইকে ভালোবাসার অর্থ কেবলমাত্র এককে ভালোবাসা, মানে তুমি, তোমাকেই ভালোবাসা। তুমি এ দেহের ভেতরে, তাই তুমি না বলে ভুল করে আমি বলে চলি। সাদা পর্দা, একটি পাণ্ডুলিপি পড়ে যাবে হয়তো আজ পরশু বা কাল, তা যাক। এভাবে কত শত পাণ্ডুলিপি হারিয়ে হারিয়ে চলেছে সুজন। সব নদী কি মনে থাকে, সব রেখা কি কাটে দাগ, সব প্রেম কি খুঁজে পায় মিলন, অসমাপ্ত অসহায় অনন্তকাল। ঘুরে ফিরে পাণ্ডুলিপি পড়ে যায় বারবার, তাহলে শূন্যতা হতাশা কোথায়? মিথ্যা মায়া এই বিভ্রান্ত নিবাস। ওই চোখ দুটি বড় চোর, নাক মুখ কান ওরা সবাই কান কাটা। ওরা সব মনকে স্পর্শ করে, বিভ্রান্ত করে চলে অবিরাম। মন পুড়ে কত বিক্ষত, শুধুই তো মন। দেহের এসব যন্ত্রণা আমার বা কোথায়? চলমান সিনেমার দাও দাও, কখনো দাঙ্গা নরবলি চিৎকার, দর্শক আসনে ওটিকে। একমাত্র আমি শান্ত, আমি কেবল মন অশান্ত। সিনেমা শেষ হয় আজ কাল অথবা পরশু। পালা গান হলে শেষ, ফেরার আবার পালা। কোথায় হারালো এত কিছু? শূন্য সিনেমা ঘর, কেন্দ্রীভূত যেখানে ছিল দুটি চোখ আর মন, ওটা তো আগে ও পরে ঝুলন্ত একখানি সাদা পর্দা। কৃতজ্ঞতা, ছবিগুলো জীবনের কতগুলো কথা না বলে। এখন পাথর গড়িয়ে প্রায় খাদে পড়ে পড়ে, এই নরম এ কত স্তম্ভিত হঠাৎ আজ। স্বপ্ন, শুধুই স্বপ্ন ছিল কেবল আত্মজ তাদেরই ভোর ঘিরে। সায়ান্নে ভেবেছিল সোনালি দিন দেবে উত্তর শরীরা, হবেই ইতির উপহার। গধূলির ঘূর্ণি সম্বলহীন হাহাকার,
এখন তার কান থাকে একটি সত্য শব্দের অপেক্ষায়, মৃত্যু। থাকো স্বপ্ন ভোর দূরের এমন দিন হয়ে। সেই কত বছর আগে রবিনের রোপিত এক নারকেল গাছ, বয়স 40-এর ওপর হবে প্রায়, বাকল খসে খসে গেছে, উঠেছে উঁচু থেকে আরো উঁচুতে। তবু তার আবাল্যের স্মৃতিচূর্ণ সব গায়ে লেগে আছে। তাই বোধ হয় সে কৃতজ্ঞ মানুষের কাছে, প্রকৃতির কাছে। অনেক উপরে এখন সে ফলন্ত সতেজ গাছ। তার বার্তা রবিনের কানে বাতাস বয়ে আনে, বলে, তোর ওই স্বপ্নের ভোর কখনোই দিন হয় না, তোর জীবন গহীন অন্ধকার। কৃতজ্ঞতা ছাড়া সার্থক নয় যে কোনো জীবন। দেহের আবাল্যের এত এত চিহ্ন সব মনে রাখতেই হবে। ওসব বোধের জন্ম নেয়। সেই বোধ গাছ সজাগ রেখেছে বলে তাই জন্মদাতাকে দিতে থাকে ফল, জল। তোর স্বার্থপর চারা গাছ অকৃতজ্ঞ। তাই এখন বাবা মাকে মুছে দিয়ে বিদেশে। স্বামী স্ত্রী। রজত জিজ্ঞাসা করে, বাবুর মা, যা অসহ্য গরম, এটি কি অস্থির বৈশাখ মাস? বসন্ত খোঁজো? এক গ্লাস জল তো দাও। গ্লাসে কেন, কলসি তো পাশেই। হ্যাঁ, নদীর ধারে তো বসবাস। হলেও সবাই কি মাছ ধরে? ঠিক, প্রায় সবাই কিন্তু খায়। বড্ড দাম, বেশ চড়া। বারণ নেই, পাখি হলেই তো হয়। যা যাবর জীবন কে চায়? কতক্ষণ পরিবর্তনশীল জগৎ। হলেও বা নদী নদীই থাকে। জল সরে সরে যায়। কোথায়? পৃথিবী তো গোল, ওপরে অসীম অনন্ত আকাশ। অসম্ভব হলেও ঘূর্ণিঝড়, উধাও খড়কুটো, মেঘ ঢাকে, রোদ, নরম কাঁচা কচি পাতা। আজ আমাদের তরুণ সমাজ, চোখ পড়ে ওদের বিছানার কোণে, গাবে টপ টপ টপ। চেনার ভিতর অচেনা, বাজ পড়ে বিশ্বাস ছাদে, শব্দ প্লেট ভেঙে চুরমার খান খান। দাও আজ সমাজ, তরুণদের বাঁচতে দাও। জিজ্ঞাসা, উদয় আর অস্ত যদি হয় একই, রঙিন ও মোলায়েম, এবং যদি হয় স্নিগ্ধ আলোয় ভরপুর, তাহলে কি আর কবে কি আর হবে প্রতিচ্ছবি? নাকি উভয়ের এক অবস্থান, সমান ও একই? মাটি। পবিত্র মাটি ছাড়া পবিত্র পাত্র চাওয়া বাতুলতা। পরিশুদ্ধ পবিত্র মাটি, মাটি, মাটি চাই গো। কিছু সুন্দর পবিত্র পরিশুদ্ধ মাটি চাই, কয়েকটি সুন্দর পবিত্র ওই মাটির প্রদীপ প্রয়োজন ঘরে, সমাজে ও দেশে। তবেই জন্ম নেবে আলো রামকৃষ্ণ, বিবেকানন্দ কিংবা রবীন্দ্রনাথ।